স্বাধীনতা যুদ্ধ শেষ। সদ্য স্বাধীন দেশে মুজিব বাহিনী শুরু হয় আরেক ত্রাসের রাজত্ব। শেখ ফজলুল হক মনি সহ নেতা চতুষ্টের নেতৃত্বে ভারতের কর্তৃক আদিষ্ট জেনারেল ওবানের গড়ে ওঠা এই বাহিনী। স্বাধীনতা উত্তর বাংলাদেশে এ বাহিনীর নেতারা মুজিব বাহিনীকে স্ব দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করেন। বিশেষ করে শেখ ফজলুল হক মনির কট্টর মুজিবপন্থা ও তার অনুসারী তোফায়েল আহমেদ ও আব্দুর রাজ্জাক। অন্যদিকে সিরাজুল আলম খান রাজনৈতিক চেতনা কেন্দ্রিক তথা সমাজতান্ত্রিক বামপন্থার কট্টর অনুসারী, যার অনুসারী ছিলেন হাসানুল হক ইনুসহ প্রায় অধিকাংশ নেতাকর্মী। এদিকে শেখ মুজিব তার ইনার সার্কেল ও ভারতীয় স্বার্থান্বেষী গোষ্ঠী সিরাজুল আলম খানের স্বাধীনচেতা ও বামপন্থা অবলম্বনে কোনো স্বার্থ না পেয়ে শুরু করেন শেখ ফজলুল হক মনির গ্রুপকে পৃষ্ঠপোষকতা প্রদান। শুধুই পৃষ্ঠপোষকতা নন, একসময় দেখা গেছে একটি প্যারামিলিটারি বাহিনীও তৈরি করে ফেলা হয়, যার নাম আমরা ইতিহাস থেকে পাই রক্ষী বাহিনী নামক এক দুর্ধর্ষ বাহিনী, যাদের মূল দায়িত্ব ছিল দেশপ্রেমিক জনতা কিংবা সামরিক বাহিনীর বদলে ভারত ও কট্টর মুজিববাদের বন্দনা ও তাদের স্বার্থের সর্বোচ্চ সংরক্ষণ। আর সেক্ষেত্রে যদি হত্যা কিংবা গুম করা লাগত, তাতেও কোনো রকম দ্বিধা করা হতো না। দেশজুড়ে বিরোধী মত দমনে রক্ষী বাহিনী নেমে পড়ে অত্যাচারের খড়গ হয়ে। এদিকে মুজিব বাহিনীর অনেক নেতাও রক্ষী বাহিনীর হাতে লাঞ্ছনা, নির্যাতন, এমনকি হত্যা ও গুমের শিকার হতে থাকেন, যা আমরা সম্পূর্ণ ইতিহাস জানতে পারব লেখক মাসুদুল হকের লেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধে র ও সিএইএ এ বই থেকে। বন্ধুরা, বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে পড়ছি বইটির 6ষ্ঠ পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সমর্থনে আপনাদের লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে সর্বোচ্চ উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ। এটা তাদের কাছে অসহ্যই বটে এবং স্বভাবতই তারা হতাশ হয়ে পড়েন, ছুটে আসেন আমার কাছে। এ বিষয়ে আমাদের মধ্যে কথাবার্তা হয় এরকম। যুব নেতারা: স্যার, আমরা আপনাদের কাছ থেকে আশা করি না যে গত 25 বছরে আমরা যা অর্জন করেছি নকশালি ও মার্ক্সবাদীদের ট্রেনিং ও তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে সেটা শেষ করে দেবেন। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমি। রাগে চোখ মুখ আমার লাল হয়ে গেল। বললাম, বলতে চাইছেন কি আপনারা? যুবনেতারা: আপনি বলতে চান আপনারা নকশালদের ট্রেনিং দিচ্ছেন এবং অস্ত্রশস্ত্র দিচ্ছেন, সেটা আপনি জানেন না? ভারতীয় নেতারা তাদেরকে দামি হোটেলে রাখছে, তাদের সঙ্গে দহরম মহরম করছে, বলতে চান তাও আপনি জানেন না? আমি এ ধরনের বাজে কথা আগে কখনো শুনিনি। আমি সবসময় ভেবেছি কিছু শত্রু এজেন্ট ভেতরে বিভক্তির চেষ্টা করবে। এখন বলুন, আপনাদের মাঝে এই গুজব কে ছড়িয়েছে? যুবনেতারা: আমরা সচক্ষে দেখেছি, সকর্ণে শুনেছি। এ ব্যাপারে ভুল হবার কোনো সুযোগ নেই। এতে আমরা রীতিমতো হতাশ এবং আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবার চিন্তা ভাবনা করছি। আমরা কখনোই আপনার কাছ থেকে কোনো কিছু গোপন করব না। আমাদের লক্ষ্যের প্রতি আপনার আন্তরিকতার জন্য সবসময়ই আপনাকে ভালোবেসে এসেছি। যেহেতু আপনি ধর্মভীরু লোক, সে কারণে আমাদের ভালোবাসা আপনার পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু আপনার সরকার এই ব্যাপারে আপনার ওপর আস্থা রাখেননি। এভাবে তারা কিন্তু বিদেশি শক্তিকে সহযোগিতা করতে চান, খুশি করতে চান। অনুগ্রহ করে খোঁজ নিন। আপনার সরকারের দৃষ্টিভঙ্গি আমাদেরকে জানান। আমাদের দেশের রুশপন্থী কমিউনিস্ট পার্টিকে আমরা জানি এবং বুঝি। এরা শুধু কাগজেই আছে, আবার সক্রিয় করা হয়েছে। কিন্তু চীনপন্থী কমিউনিস্ট পার্টি কেন? আমি অবাক হয়ে গেলাম। মুখ থেকে কোনো কথা সরল না আমার। একমাত্র ঈশ্বর জানেন আমার দেশে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, এবং আমি সে বিষয়ে কিছুই জানি না। ব্যক্তিগতভাবে আমি রাশিয়ার প্রতি শ্রদ্ধাশীল, কেননা আমাদের প্রয়োজনকালে সে সমর্থন দিয়েছে। কিন্তু আমি নিশ্চিত আমার দেশের প্রশাসনে এমন কাউকে পাওয়া যাবে না যিনি বাংলাদেশের চীনপন্থী কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠায় সাহায্য করবেন। যুবনেতাদের মতামত মিস্টার আরেন কাউকে বলাতে তিনি আমাকে অবাক করে দিয়ে জানান যে মাওলানা ভাসানীর নকশালীরা বাস্তবিকই ট্রেনিং পাচ্ছে কোথাও কোথাও। মিস্টার কাউ বললেন, অস্থায়ী বাংলাদেশ সরকারের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করিনি।
তারা ভাসানীর অনুসারীদের পাকিস্তানের বিরুদ্ধে এক বড় ধরনের শক্তি বলে মনে করেন। তাদের পরামর্শ আমরা অপেক্ষা করি কিভাবে? আপনার যুব নেতাদের গিয়ে বলুন, এদেরকে তারা যদি পছন্দ নাও করেন তবু সহ্য করতে হবে। আমরা তাদেরকে সামগ্রিক পরিকল্পনার একটি অঙ্গ হিসেবে সমর্থন দেব, স্বতন্ত্র রাজনৈতিক কর্তৃপক্ষ নয়। আমাদের সঙ্গে তারা একমত না হলে আমাদের করার কিছুই থাকবে না। এতে তারা যেখানে খুশি যেতে অথবা যা খুশি বলতে পারে, তাতে আমাদের কিছু আসবে যাবে না। আমি যুব নেতাদের বলি যে কর্তৃপক্ষ তাদেরই সাহায্য করছে যারা বাংলাদেশের মুক্তির জন্য যুদ্ধ করতে প্রস্তুত, আর এদের সুপারিশ করেছে তাদেরই অস্থায়ী সরকার। কিছু অবাঞ্ছিত লোকজনের পক্ষে এই অস্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি সুযোগ নেওয়া সম্ভব এবং তাদেরকে অতিমাত্রায় সতর্ক থাকতে হবে। যুব নেতাদের মনে সন্দেহ থেকে গেল, সুতরাং তারা তাদের সেল, আস্তানা অথবা চলাচলের খবরাখবর একমাত্র আমাকে ছাড়া আর কাউকে দেবার ব্যাপারে সাবধানী হয়ে গেল। আমি তাদের কথা দিয়েছিলাম যে তাদের সংগঠন বা কারো সম্পর্কে তারা যাই আমাকে বলুক, তা কারো কাছে প্রকাশ করব না যতক্ষণ না তারা নিজেরা প্রকাশ করছে। তথ্যগুলো আমার জন্য অপরিহার্য ছিল, কেননা আমি তাদের সহযোগিতায় সব পরিকল্পনা প্রণয়ন করতাম। একসঙ্গে কাজ করতে গিয়ে আমার প্রতি তাদের গভীর বিশ্বাস জন্মে। এতে নিজেকে আমি সম্মানিত বোধ করতাম এবং কোনো অবস্থাতেই বিশ্বাস ভঙ্গ করিনি। তারা তাদের নিজস্ব গোপনীয় বিষয়বলি নিজেদের প্রধানমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে ফাঁস করতেন না, এই সন্দেহে যে দেশ স্বাধীন হবার পর তাজউদ্দিন ষড়যন্ত্রের মাধ্যমে শেখ মুজিবকে ক্ষমতা থেকে উৎখাত করার চেষ্টা করবেন এবং নিজেই তা কুক্ষিগত করবেন। পরে তারা খোলাখুলিভাবে আমাকে বলেন, তাজউদ্দিন আপনাদের কমিউনিস্ট মন্ত্রী ডিপি থরের সঙ্গে যোগসাজশে আছেন। আমরা দুজনের কাউকেও বিশ্বাস করি না। এমনকি আপনার সরকারও জানেন এই দুজন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জন্য কী ধরনের পরিকল্পনা তৈরি করছেন। তারা কর্নেল ওসমানীকেও কোনো তথ্য দেবেন না, কেননা তিনিও মিস্টার তাজউদ্দিনের হাতে হাতে হাত মিলিয়েছিলেন। লেফটেন্যান্ট জেনারেল অরোরাকেও কোনো খবরাখবর দিতে চান না তারা। তাদের হিসেব অনুযায়ী তিনিও তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর হাতে খেলছেন। এর কারণ তারা অনুধাবন করতে পারেন না। তারা প্রায়শই আমাকে বলতেন, জেনারেল অরোরা তাজউদ্দিনকে অনুরোধ করেছেন মিসেস ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করতে এবং বলতে যে মুজিব বাহিনীর অধিনায়কত্ব যেন তাকে প্রদান করা হয়। মুক্তিবাহিনী মুজিব বাহিনী নামকরণ জটিলতা। যুব নেতারা বাংলাদেশের বিস্তৃত এলাকায় ছড়িয়ে থাকা তাদের সংগঠন থেকে খবর পান যে কিছু কিছু মুক্তিবাহিনী ইউনিট অবাঞ্ছিত কাজ করছেন। কোনো কোনো ইউনিট লুট করছেন, সন্ত্রাসিত করছেন সাধারণ মানুষকে, আর অন্যেরা ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিচ্ছেন। আগেই বলা হয়েছে সকল ধরনের লোক এসেছে মুক্তিবাহিনীতে এবং যুদ্ধে বাহিনী হিসেবে মুক্তিবাহিনী চমৎকার কাজ দেখিয়েছেন। কিন্তু কিছু লোক ছিল নিন্দনীয়, তারাই এই বাহিনীর জন্য দুর্নাম হয়ে আসে। তাই যুবনেতারা দৃঢ়তার সাথে এই অভিমত ব্যক্ত করে যে তাদের বাহিনীর গেরিলা নেতা যারা হবে তাদের সকলকেই হতে হবে ব্যক্তিগতভাবে তাদের পরিচিত। মুক্তিবাহিনী থেকে আলাদা করে চিহ্নিত করার জন্য সে বাহিনীর নাম হবে মুজিব বাহিনী। এই নামকরণের পক্ষে তাদের যুক্তি হলো মুজিব বাহিনী নামটি বাংলাদেশে পবিত্র বিবেচিত, ফলে কেবল তাদের সংগঠনের পক্ষ থেকেই নয়, সাধারণ মানুষও তাদের দেবে সহায়তা। আমরা 10,000 মুজিব বাহিনীর সদস্যকে প্রশিক্ষক হবার মতো করে বিভিন্ন গেরিলা কৌশলের ওপর ট্রেনিং দেই। ধরে নেওয়া হয় তারা বাংলাদেশের ভেতরে অবস্থানকারী সংগঠনের লাখ লাখ সদস্যকে প্রশিক্ষণ দেবে। এটা একটি প্রতিষ্ঠিত এবং নির্ভরযোগ্য সংগঠন, যার নেতারা প্রাথমিক পর্যায়ে কাজ করছেন শেখ মুজিবুর রহমানের সঙ্গে এবং পরে জানতে পাই যে এদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। এর অর্থ সমগ্র জাতির আস্থা রয়েছে তাদের ওপর। আমি এই বিশেষ বাহিনীর নাম মুজিব বাহিনী রাখার প্রস্তাব দিই, কিন্তু ঊর্ধ্বতন কমান্ডার আমার প্রস্তাব গ্রহণ করেন না। তাদের মতে এই নামকরণ বাংলাদেশের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর ভেতর ভাঙনও ধরাতে পারে। আমি যুবনেতাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারলাম না। তারা বললেন, যে যাই বলুক, বাংলাদেশে এই ছেলেরা মুজিব বাহিনী নামে পরিচিত হবে।
এতে নামকরণ নিয়ে সকল বিতর্কের অবসান ঘটে। আমার করণীয় কিছু আর থাকে না। কিন্তু সেনাবাহিনীর ঊর্ধ্বতন কমান্ড কোনো আলাদা সংগঠনের অস্তিত্ব মেনে নিতে রাজি ছিলেন না। তা সে সংগঠনের উদ্দেশ্যে যাই হোক না কেন, শুধু নামই নয়, তাদের পরিচিতির প্রশ্নটিও ছিল বিচার্য বিষয়। লেফটেন্যান্ট জেনারেল অরোরা বললেন, মিস্টার তাজউদ্দিন জানতে চান এই সংগঠনটি কে গড়ে তুলেছে এবং কি এর উদ্দেশ্য। আমার ব্যাখ্যা ছিল, এটা একান্তভাবে নিবেদিত প্রাণ যুব নেতাদের সংগঠন। বাংলাদেশের অভ্যন্তরের আওয়ামী লীগের এই যুব সংগঠনের বিকাশ সাধন এবং গেরিলা যুদ্ধ কার্যক্রম চালানোই এদের লক্ষ্য। আমার ব্যাখ্যা তাকে সন্তুষ্ট করতে পারল না। সবকিছুই নিজের অধিনায়কত্বে আনার প্রতি তার সকল মনোযোগ ছিল নিবিষ্ট। তাই যে কোনো যুক্তি ছিল তার কাছে অবান্তর। চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মানেকশ স্বাভাবিক কারণেই তার পরামর্শ মতো চলতেন এবং কলকাতার এক বৈঠকে তিনি আমার প্রতি রূঢ় আচরণ করেন। উপলব্ধি করেই কেউ তাকে বুঝিয়েছে আমি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে আমার ব্যক্তিগত অধিনায়কত্বে এই যুবনেতাদের নিয়ে একটি বাহিনী গড়ে তুলেছি। মুক্তিবাহিনীর সঙ্গে একীভূত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল মহল যুবনেতাদের সঙ্গে কথা বলার এবং তাদের উপর চাপ সৃষ্টির চেষ্টা কয়েকবারই করে। অন্ততপক্ষে নির্দেশাদি আমার কাছ থেকে নয়, সরাসরি সেনাবাহিনী হাইকমান্ড থেকে যাতে নেয় সে চেষ্টাও করা হয়। এই জাতীয় প্রস্তাব তারা অগ্রাহ্য করেন। চাপের বিরুদ্ধে তাদের দৃঢ়তা ও সম্পর্কিত চেষ্টায় জ্যোতি টানে। আর যেহেতু আমি চাকরিতে ছিলাম, সে কারণে আমার ওপর চাপ ছিল অনবরত। মুজিব বাহিনী ও মুক্তিবাহিনীর দায়িত্ব নির্ধারণ সম্পর্কিত বিতর্ক অবসানের লক্ষ্যে আমি লেফটেন্যান্ট জেনারেল অরোরার সঙ্গেও কথা বলি। তিনি জানান, মুক্তিবাহিনী সীমান্তের ২০ মাইল পর্যন্ত আক্রমণ হানার দায়িত্বে থাকবে, আর মুজিব বাহিনী যাবে অভ্যন্তরে। যুবনেতারা এটাই চাইছিলেন, কিন্তু জেনারেল অরোরা চাইছিলেন তারা তার অধিনায়কত্বে থাকবে। যুবনেতারা এই প্রশ্নে তার সাথে একমত ছিলেন না। আরেকটি বিষয় সিদ্ধান্ত নেবার ছিল, সেটা বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশের পদ্ধতি সংক্রান্ত। সেনাবাহিনীর সঙ্গে মিলে সীমান্ত দখল করে রেখেছিল মুক্তিবাহিনী। আমার ছেলেরা যেসব এলাকা দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করত, যেসব পথ দিয়ে তাদের চলাচল এবং তাদের আস্তানা ও পরিকল্পনা সম্পর্কে জানতে চান লেফটেন্যান্ট জেনারেল অরোরা। এর জন্য চাপাচাপিও করতে থাকেন। সীমান্তে তাদের অনুপ্রবেশ এলাকা সম্পর্কে অবহিত করায় কোনো আপত্তি ছিল না যুবনেতাদের, কেননা সেখানে অবস্থানরত সেনাবাহিনী ইউনিটকে তাদের অনুপ্রবেশে অনুমতি দানের জন্য আগেভাগেই জানানো দেয়া হতো। কিন্তু তাদের অনুপ্রবেশ করিডোর, আস্তানা এবং পরিকল্পনার কোনো কিছুই প্রকাশ করতে রাজি ছিলেন না তারা, কেননা মুক্তিবাহিনী তাদের মধ্যে কিছু লোকের বিশ্বস্ততা সম্পর্কে তারা সন্দেহ পোষণ করতেন এবং তারা ছিলেন তাদের রাজনৈতিক শত্রু। সেনাবাহিনী স্থাপনাকেও ওইসব তথ্য তারা দিতে চান না, কারণ তাদের অধিনায়কত্বে রয়েছে মুক্তিবাহিনী। তারা নিশ্চয়ই মুক্তিবাহিনীর কাছে সকল তথ্য পাচার করে দেবে। বড় ধরনের ঝামেলা কাটিয়ে একটি আপোষমূলক সমাধানে পৌঁছানো গেল। সম্মত সিদ্ধান্ত হলো, মুজিব বাহিনী নেতারা কেবলমাত্র তাদের অনুপ্রবেশ এলাকা সম্পর্কে স্থানীয় সেনা ইউনিট কমান্ডারকে জানাবেন এবং তিনি তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেবেন। কমান্ড সদর দফতর সব সেনা ইউনিটকে গৃহীত এই ব্যবস্থা সম্পর্কে জ্ঞাত করবে। জেনারেল কে সিং সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে মুজিব বাহিনীর অধিনায়কত্ব নিয়ন্ত্রণ সম্পর্কে একটি স্পষ্ট নোট পাঠান জেনারেল অরোরার কাছে। এই বাহিনীর ওপর কি কি ধরনের কাজের দায়িত্ব অর্পিত তা উল্লেখ করেন। নোট প্রদান সত্ত্বেও কোন্দল চলতেই থাকে, মনের আগুনও জ্বলতে থাকে। ঠিক ঠিক আমাকে ডেকে পাঠানো হলো। পরিস্থিতি দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হবার সম্ভাবনা প্রতীয়মান হওয়ায় ভারত সরকার আমাকে অপ্রচলিত যুদ্ধের একজন বিশেষজ্ঞ হিসেবে ডেকে পাঠান। বলা হলো, সীমান্ত এলাকা সফরের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে এবং বিভিন্ন ধরনের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করে রিপোর্ট পাঠাতে। আমি দ্রুত সীমান্ত এলাকা সফর করি এবং বাংলাদেশের কতিপয় যুবনেতার সঙ্গে আলাপ করে রিপোর্ট পাঠাই। যখন খুঁটিনাটি নিয়ে ভাবছিলাম, তখন আমার এক বন্ধুর বাড়িতে কালাপোনা পেটা শরীরের এক যুবকের সঙ্গে আমার পরিচয়। মনে হয় মাস্টে ছিল ম্যা, আর যুবকটি তোফায়েল আহমেদ। তিনি তার অপর ৩ সহকর্মীর সাথে কথা বলেন। তাদের দুজন সঙ্গে সঙ্গে এসে হাজির হন। একজন রাজ্জাক, আওয়ামী লীগের যুবনেতা, আরেকজন সিরাজ আলম, একটি অগ্নিগর্ভ যুবক।
শেখ ফজলুল হক মনির সঙ্গে দেখা হয় পরে। মনির সঙ্গে দেখা হবার পর আমি নিশ্চিত হই যে শ্রদ্ধা করার মতো গুণাবলী এই চতুষ্টয়ের মধ্যে বিদ্যমান। তাদের অতুলনীয় আত্মনিবেদন মঙ্গল আনবে এবং দায়িত্ব অর্পণ করা যেতে পারে তাদের ওপর। এই যুবনেতারা বাংলাদেশের অভ্যন্তরে রেখে আসা তাদের নিবেদিত প্রাণ রাজনৈতিক কর্মীদের সাংগঠনিক রূপরেখা নিয়ে খোলাখুলি আলোচনা করেন, জানান তারা সাহসী এবং রাজনৈতিকভাবে পরিপক্ক। তাদের যা প্রয়োজন তা হলো গেরিলা বা কমান্ড ধরনের ট্রেনিং ও উপযুক্ত অস্ত্র। আলোচনায় তারা কিছু কমিউনিস্ট ক্যাডার এবং গোঁড়া সাম্প্রদায়িকদের ব্যাপারে তাদের বিরুদ্ধবাদিতার কথাও উল্লেখ করেন। বলেন, এই কমিউনিস্ট ও সাম্প্রদায়িকরা চীন ও পাকিস্তানে তাদের পৃষ্ঠপোষকদের জন্য ক্ষেত্র প্রস্তুত করছেন। এদের সঙ্গে কোনো ক্রমেই সহযোগিতা করা যাবে না। এর অর্থ যদি হয় স্বাধীনতা আরও কয়েক বছর পিছিয়ে যাওয়া এবং অধিকতর আত্মত্যাগ, তাতেও সহযোগিতা নয়। তারা জানান, বাংলাদেশে তাদের এই বিরুদ্ধবাদীরা ছিল সুযোগ সন্ধানী এবং নীতির বালাইও ছিল না তাদের। মুজাফফর গ্রুপে তাদের কিছু বন্ধু ছিল, কিন্তু তাদের মতে শ্রমিক ও ছাত্রদের মধ্যে এই গ্রুপের অনুসারী তেমন নেই। পরে মিস্টার ডিপি ধরের অনুরোধে আমি অধ্যাপক মুজাফফর আহমদের সঙ্গে দেখা করি। বাংলাদেশের এই দুর্বার গেরিলা বাহিনী গঠন ও প্রশিক্ষণ দানের রাজনৈতিক এবং সাময়িক দায়িত্ব আমার ওপর অর্পিত হলো। বাহিনীর সদস্য সংগ্রহ করবেন যুব নেতারা। তাদের সঙ্গে আলোচনা করেই গেরিলা অপারেশন কার্যক্রম প্রণীত করতে হবে এবং সমগ্র পরিকল্পনার তত্ত্বাবধানে থাকতে হবে আমাকেই। এর চেয়ে সন্তোষজনক কিছু আর আমি চাইতে পারি না। পরে মুজিব বাহিনী শ্যামের ছেলেরা নামে অভিহিত হয়। জেনারেল শ্যাম মানেকশর নামে এই নামকরণ হয়। তিনি জেনারেল মানেকশ মিস্টার তাজউদ্দিন আহমেদকে বলেন যে সেনাবাহিনীর বিশেষ দায়িত্ব সম্পাদনের লক্ষ্যে তিনি নিজেই গড়ে তুলেছেন এ বাহিনী। তার ওই কথায় পুরনো সে বিতর্ক, মুজিব বাহিনী কে গঠন করেছেন এবং কি উদ্দেশ্যে গঠন করা হয়, তার অবসান ঘটে। মুজিব বাহিনীর যুদ্ধ। মুজিব বাহিনীর নেতা চতুষ্টয়ের অন্যতম আব্দুর রাজ্জাকের ভাষ্য অনুযায়ী মুজিব বাহিনী তখনও যুদ্ধ শুরুই করেনি। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং পাকিস্তান সেনাবাহিনীর একেবারে সামনাসামনি না পড়ে গেলে তারা যুদ্ধ করে না। এও সঠিক, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং হাসানুল হক ইনুরা তখনও যুদ্ধে নামেননি, কিন্তু যুদ্ধে নেমে পড়ে শেখ ফজলুল হক মনি গ্রুপের মাধ্যমে। যুদ্ধ শুরু করে দেয় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত বামপন্থীদের বিরুদ্ধে। ট্রেনিংপ্রাপ্ত মুজিব বাহিনীর সদস্যরা 1971 সালের আগস্ট মাস থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে শুরু করে, কিন্তু তাদের 2 মাস আগেই মুক্তিবাহিনীর সদস্যরা এসে যায় বাংলাদেশে এবং অভ্যন্তরে বিভিন্ন এলাকায়। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত বামপন্থীদের সঙ্গে মিলে যুদ্ধে নেমে পড়ে। বৃহত্তর বরিশাল জেলায় পেয়ারা বাগানে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে এক মরণপণ যুদ্ধে লিপ্ত হয় মুক্তিবাহিনী সিরাজ শিকদারের সর্বহারা পার্টির সঙ্গে মিলে। ওই যুদ্ধ সম্পর্কে 1971 সালের 7 জুন পূর্ব বাংলা সর্বহারা পার্টির এক প্রচারপত্রে বলা হয়, পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন প্রতিনিয়ত আওয়ামী লীগ ও তার নেতৃত্বের মুক্তিবাহিনী সকল দেশপ্রেমিক পার্টি ও জনসাধারণের প্রতি ঐক্যবদ্ধ হয়ে সঠিক পথে সংগ্রাম পরিচালনা করতে আহ্বান জানায়। বরিশাল জেলার ঝালকাঠির মুক্তিবাহিনী ও আওয়ামী লীগের দেশপ্রেমিকরা এই আহ্বানে সাড়া দেয়। তাদের অংশগ্রহণ সহ অন্যান্য দেশপ্রেমিকদের নিয়ে স্থানীয় ভিত্তিতে জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করা হয়। ঐক্যবদ্ধ মুক্তিবাহিনী তফসিলি হিন্দু সম্প্রদায় অধ্যুষিত পূর্ব বাংলার বৃহত্তম পেয়ারা বাগান, কুরিয়ানা, ডুমুরিয়া, ভীমরুলি এলাকায় গেরিলা যুদ্ধ পরিচালনা করে। সিরাজ শিকদারের সর্বহারা পার্টির যোদ্ধারাই শুধু নয়, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত সকল বামপন্থী সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনুদের কাছে সহযোদ্ধা গণ্য হলেও শেখ ফজলুল হক মনি গ্রুপের কাছে তা ছিল না। এদের কাছে তারা ছিল কেবলমাত্র বামপন্থী এবং শত্রুচর। অতএব শেখ ফজলুল হক মনি গ্রুপের মুখ্য লড়াই হয়ে দাঁড়ায় বামপন্থী নির্মূল করা, পাকিস্তান সেনাবাহিনী নয়। এবং আগস্ট মাসে শেখ ফজলুল হক মনি গ্রুপ বাংলাদেশে প্রবেশ করেই শুরু করে দেয় বামপন্থী নির্মূল অভিযান। সম্মুখ যুদ্ধে না নেমে তারা বেছে নেয় গুপ্ত হত্যা প্রক্রিয়া। কোথাও কোথাও নেমে পড়ে সরাসরি লড়াইয়ে। শুধু বামপন্থী নির্মূলই নয়, বাংলাদেশের অভ্যন্তরে
যুদ্ধরত মুক্তিবাহিনীর বিরুদ্ধেও অস্ত্র তুলে ধরে তারা। এমনকি মুজিব বাহিনীর সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনু গ্রুপের বামপন্থী চিন্তা চেতনার অনুবর্তী সহযোদ্ধাদেরও হত্যা করে নির্দ্বিধায়। মুজিব বাহিনীর শেখ ফজলুল হক মনি গ্রুপের হত্যাকাণ্ডের দৃষ্টান্ত তুলে ধরার শুরুতে আসতে হয় প্রকাশিত একটি গ্রন্থের উৎসর্গপত্রে। বইটি হচ্ছে ইন্দিরা গান্ধীর বিচার চাই, লেখক অধ্যাপক আহসান উদ্দিন আহমদ। লেখক তার গ্রন্থটি উৎসর্গ করেছেন ১৬ জন নিহতের নামে, যাদের ১৪ জনই মারা গেছেন মুজিব বাহিনীর হাতে, যারা ছিলেন বামপন্থী চেতনায় সিক্ত। চট্টগ্রামের বাঁশখালী থানার নাপোড়া পাহাড়ের রাতের আধারে ঘুমন্ত অবস্থায় স্টেনকানের ব্রাশ ফায়ারে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত এই মুক্তিযোদ্ধাদের হত্যা করে শেখ ফজলুল হক মনি গ্রুপের মুজিব বাহিনীর সদস্যরা। একইভাবে গুপ্ত হত্যার শিকার হন আজকের সাতক্ষীরা জেলার তালা উপজেলার সৈয়দ কামেল বখত। নেহাত ভাগ্যের জোরে বেঁচে যান তার জ্যেষ্ঠ সৈয়দ দিদার বখত। সৈয়দ কামেল ছিলেন কাজী জাফর মেননের কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলার সমন্বয় কমিটির সাতক্ষীরা এলাকার নেতা। জ্যেষ্ঠ সৈয়দ দিদার ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত একজন মুক্তিযোদ্ধা। সৈয়দ কামাল ১৯৭১ সালের মে মাসের গোড়ার দিকে একক প্রচেষ্টায় নিজ এলাকায় গড়ে তোলেন মুক্তিবাহিনী। জুন মাসের মাঝামাঝিতে নিজ বাহিনী নিয়ে দখল করেন তালা থানা এবং থানা ভবনে সর্বপ্রথম তোলেন বাংলাদেশের পতাকা। পরবর্তীকালে মুক্তিবাহিনীর সহযোগিতায় আক্রমণ হানেন কপিলমুনি থানায়। শালতা নদী, পাটকেলঘাটা ও সাগরদাঁড়িতে প্রচণ্ড সমরে তিনি অবতীর্ণ হন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। আগস্ট মাসে সীমান্ত পেরিয়ে ওই এলাকায় আসে মুজিব বাহিনীর এক গ্রুপ কমান্ডার। সৈয়দ কামেল ও সৈয়দ দিদারের আশ্রয়ে দিন কতক অবস্থানের পর সে ফিরে যায় ভারতে। এরপর আবার ফিরে আসে সে মুজিব বাহিনীর জনা কয়েক সদস্যদের একটি দল নিয়ে। ওঠে সৈয়দ কামেল ও সৈয়দ দিদারেরই আস্তানায়। অক্টোবর মাসের মাঝামাঝি সময়, যখন মুক্তিবাহিনী অবিরাম আঘাত হেনে চলেছে পাকিস্তান সেনাবাহিনীর উপর, সে সময় রাতের অন্ধকারে স্টেনগানের বাস ফায়ারে তারা হত্যা করে সৈয়দ কামেল বখতকে। তার সদস্য ছিলেন আরেক মুক্তিযোদ্ধা, নাম শঙ্কর, তাকেও তারা শেষ করে। সৈয়দ দিদার ওই রাতে কনিষ্ঠের সঙ্গে ছিলেন না। তিনি বেঁচে গেলেন বটে, কিন্তু তাকে তাড়িয়ে ফিরতে থাকে মুজিব বাহিনী সদস্যরা এবং স্বাধীনতার পরও তাকে তাড়িয়ে ফেরে। তালা এলাকায় যে পদ্ধতিতে প্রবেশ করে মুজিব বাহিনীর সদস্যরা, একই পদ্ধতি অনুসরণ করে সেপ্টেম্বর মাসে মুজিব বাহিনীর ৩ জনের একটি দল প্রবেশ করে খুলনা জেলার ডুমুরিয়া থানায়। আশ্রয় লাভ করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বামপন্থীদের আস্তানায়। কয়েকদিন পর হাতিয়ার সহ পালিয়ে যাবার চেষ্টা করেন তারা। বাধা দিলে হত্যা করে অ্যাডভোকেট আব্দুর রফকে। আব্দুর রফ ছিলেন ওই এলাকায় সর্বজন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৬ জন বামপন্থী মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করে রাজাকারদের সহায়তায়। যেখানে গুপ্ত হত্যার সুযোগ ছিল না, সেখানে মুজিব বাহিনীর শেখ ফজলুল হক মনি গ্রুপকে নেমে যায় সরাসরি যুদ্ধে। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত আলাউদ্দিন মতিনের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কর্মীদের বিরুদ্ধে পাবনার শাহপুরে তারা নেমে পড়ে সংঘর্ষে। এই যুদ্ধে আলাউদ্দিন মতিনের কমিউনিস্ট পার্টির এমন কয়েকজন মুক্তিযোদ্ধা প্রাণ হারান, যারা এপ্রিলের শুরু থেকেই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে লড়ে আসছিলেন। মুক্তিবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করতেও দ্বিধান্বিত হয় না মুজিব বাহিনী। বিভিন্ন জায়গায় দুপক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় হয়। নরসিংদীতে প্রচণ্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যেত, যদি না সেখানকার মুজিব বাহিনীর ভেতরকার সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, হাসানুল হক এনুর সমর্থকরা বাধা দিত। নরসিংদীতে মুজিব বাহিনীর শেখ ফজলুল হক মনি গ্রুপের সদস্যরা দাবি করে মুক্তিবাহিনীকে তাদের অধিনায়কত্বে আসতে হবে। মুক্তিবাহিনী কমান্ড ওই দাবি প্রত্যাখ্যান করলে শেখ ফজলুল হক মনি গ্রুপের সদস্যরা তাদেরকে বসে আনতে অস্ত্র তুলে নেয় হাতে। কিন্তু সমাজতন্ত্রকামী মুজিব বাহিনীর সদস্যদের প্রবল বাধার মুখে তাদেরকে নিরস্ত্র হতে হয়। কেবল বামপন্থী মুক্তিযোদ্ধা এবং কখনো কখনো মুক্তিবাহিনীর সদস্যরাই শেখ ফজলুল হক মনি গ্রুপের আক্রমণের লক্ষ্য ছিল না। নিজেদের বাহিনী তথা মুজিব বাহিনীর ভেতরকার সমাজতন্ত্রকামীরাও তাদের আক্রমণের তালিকায় এসে যায়। যুদ্ধ চলাকালীন দেশের বিভিন্ন এলাকায় দু গ্রুপের মধ্যে গোলাগুলি বিনিময় হয়। হত্যাকাণ্ড ঘটাতে পেছপা হয় না শেখ ফজলুল হক মনি এই গ্রুপের লোকজন হত্যা করে চট্টগ্রামের ছাত্রলীগ নেতা
1970 সালের 12 আগস্টে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বৈঠকে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রস্তাবের উত্থাপক স্বপন চৌধুরীকে। তিনি ছিলেন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনুদের চট্টগ্রাম এলাকার মুজিব বাহিনীর নেতা। যুদ্ধের শেষ ভাগে তিনি পাকিস্তান সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। ধরা পড়ার আগে তিনি প্রতিরোধ করেন এবং আহত হন। পাকিস্তান সেনাবাহিনী তার পরিচয় পেয়ে সতর্ক হয়ে যায়। গুরুত্বপূর্ণ খবরাখবর সংগ্রহের আশায় তাকে সুস্থ করে তোলার জন্য রাঙামাটি হাসপাতালে নিয়ে রাখে। 16 ডিসেম্বরের আগে রাঙামাটি মুক্ত হয়ে যায়। স্বপন চৌধুরী ওই তারিখে অর্থাৎ 16 ডিসেম্বর হাসপাতালে ছিলেন, কিন্তু পরদিন তার আর খোঁজ পাওয়া যায় না। পাকিস্তান সেনাবাহিনীর হাতে স্বপন চৌধুরীর ধরা পড়া এবং নিখোঁজ হয়ে যাওয়া সম্পর্কে আমাকে দেয়া এক ব্যক্তিগত সাক্ষাৎকারে হাসানুল হক ইনু বলেন, আমাদের বিশ্বাস শেখ ফজলুল হক মনি গ্রুপের লোকজন তাকে পাক বাহিনীর হাতে ধরিয়ে দেয়। তাকে গোপনে সরিয়ে ফেলা হয়। তার খোঁজ পাওয়া যায়নি। যে নার্স তার চিকিৎসায় ছিলেন তিনিও 1972 সালেই গায়েব হয়ে যান, কেননা স্বপন চৌধুরীর নিখোঁজ হয়ে যাওয়ার সাক্ষী ছিলেন ওই নার্স। আর এই বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, আমি শুনেছি, আমার কাছে এরকম একটি খবর আছে যে তাকে ধরিয়ে দেয়া হয়, কিন্তু পাল্টাও শোনা যায় যে রাজাকাররা ধরিয়ে দেয়। ওই ছেলেটি একটি ব্রিলিয়েন্ট ছেলে ছিল, আমার হাতেরই রিক্রুট ছিল, খুবই ভালো ছেলে ছিল। শেখ ফজলুল হক মনি গ্রুপের মুজিব বাহিনীর হত্যাকাণ্ডের নানা বিবরণ বিভিন্ন পত্রপত্রিকা বই পুস্তকে এসেছে। অধিক দৃষ্টান্তের বিবরণে এর কলেবরই বাড়বে মাত্র। রয়ের হয়ে যুদ্ধ চলাকালীন শেখ ফজলুল হক মনি এবং তার গ্রুপ বামপন্থী ও মুজিব বাহিনীর সমাজতন্ত্রকামীদের নির্মূলে যে অভিযান নামে স্বাধীনতার পর তা সম্প্রসারিত হয় তার ব্যক্তি উচ্ছাবিলাসে চরিতার্থে। নেমে পড়েন অভিযানে বেসরকারি সশস্ত্র বাহিনী আওয়ামী লীগ তৈরি করে। রশ্রেষ্ঠ মুজিববাদ নামক অদ্ভুত বাদ প্রতিষ্ঠার স্লোগানকে করা হয় হাতিয়ার। এখানে অনিবার্য কারণে এসে পড়ে স্বাধীনতা যুদ্ধের সময় একটি বামপন্থী দল সংগঠিত হত্যাকাণ্ড বিষয়ক ঘটনাবলী। এই ঘটনার উল্লেখ এই কারণে আসে যে তা না আনলে এই দলটি তাদের কর্মকাণ্ড সম্পর্কে নতুন প্রজন্মের কাছে সমাজতান্ত্রিক বিপ্লবের নামে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করবে। ইতোমধ্যে এই দলটি কোনো কোনো পত্রিকায় শ্রেণী শত্রু খতমের নামে নির্বিচারে সাধারণ মানুষের হত্যাকাণ্ডকে বিপ্লবী যুদ্ধ বলে চালিয়ে দেবার চেষ্টা করেছে। তাই মুজিব বাহিনীর হত্যাকাণ্ডের পাশাপাশি অনিবার্য কারণে এসে পড়ে আব্দুল হক, মোহাম্মদ দোয়াহার, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সংগঠিত পেরেলি হত্যাকাণ্ড। পেরুলি আজকের নড়াইল জেলার কালিয়া উপজেলার একটি গ্রাম। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন এ গ্রামে শ্রেণী শত্রু খতমের নামে কয়েকশো সাধারণ মানুষকে হত্যা করে আব্দুল হকের কমিউনিস্ট পার্টি। এ তথ্য আমাকে দিয়েছেন শাহ মোহাম্মদ নাজমুল আলম। তখন তিনি খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি সর্বপ্রথম খুলনা কালেক্টরেট ভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এ কারণে তাকে তৎকালীন উপ-আঞ্চলিক সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট কর্নেল শামসের সহকারী মেজর হিসামউদ্দিনের মুখোমুখি হতে হয় জবাবদিহি করার জন্যে। আব্দুল হকের কর্মীরা ওই হত্যাকাণ্ড সংগঠিত করে তাদের হাতে তার তুলে দেয়া অস্ত্র দিয়ে। 1971 সালের এপ্রিল মাসে পাকিস্তান সেনাবাহিনীর হাতে খুলনার পতন ঘটলে শাহ মোহাম্মদ নাজমুল আলম শহর ছেড়ে বেরিয়ে পড়েন। পরে ভারত গমনের উদ্দেশ্যে সিরাজুল আলম খান ও কামাল সিদ্দিকীর সঙ্গে মিলে মেহেরপুরে এসে হাজির হন। মেহেরপুরের ইস্ট পাকিস্তান রাইফেলসের মেজর ওসমান তার বাহিনীর অস্ত্রাগার থেকে এক ট্রাক ভর্তি 303 রাইফেলস, স্টেনগান, রকেট লঞ্চার, গ্রেনেড, হালকা মেশিনগান তুলে দেন তাদের হাতে। পৌঁছাতে হবে ফিরোজপুরে মেজর জলিলের কাছে। দায়িত্ব পড়ল শাহ মোহাম্মদ নাজমুল আলমের ওপর। পথে দেরি হওয়াতে পূর্ব নির্ধারিত টেকেরহাট থেকে ফিরোজপুরগামী লঞ্চ না পাওয়াতে গোপালগঞ্জগামী একটি লঞ্চে উঠে পড়েন অস্ত্রশস্ত্র নিয়ে এবং সেখানে পৌঁছে অস্ত্র তুলে দেন প্রাদেশিক পরিষদের এক সদস্যদের হাতে। কিছু অস্ত্র, 8টি স্টেনগান, 4 বক্স গ্রেনেড ও একটি রকেট লঞ্চার রেখে দেন নিজ এলাকা পেরোলি প্রতিরোধ গাঠি গড়ে তোলার লক্ষ্যে। পেরোলি পৌঁছে সেখানকার পীরের ছেলে নিয়াজ আহমদ নিয়াজি ওরফে মঞ্জুর হাতে তুলে দেন সেসব। মঞ্জুর সঙ্গে শাহ মোহাম্মদ নাজমুল আলমের জানাশোনা ছিল আগে থেকেই। তাকে তিনি প্রগতিশীল বলে জানতেন না সে আব্দুল হকের শ্রেণীশত্রু খতম লাইনের লোক। জানলে তার হাতে অস্ত্র তুলে দিতেন না।
নিয়াজ আহমদ নিয়াজি ওরফে মঞ্জুর হাতে অস্ত্র তুলে দিয়ে শাহ মোহাম্মদ নাজমুল আলম চলে যান অন্য এলাকায়। এর আগেই ওই এলাকায় ডাক্তার সাইফুদ্দাহারের নেতৃত্বাধীন কমিউনিস্ট কর্মী সংঘ স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে মিলে যৌথ প্রতিরোধ কমিটি করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে। নিয়াজ আহমদ নিয়াজি ওরফে মঞ্জু এবং তার নেতা কায়সার শিকদারও নিজেদের কর্মী বাহিনী সঙ্গে নিয়ে এসে যোগ দেয় যৌথ প্রতিরোধ কমিটিতে। 1971 সালের জুলাই মাসের শেষের দিকে ওই গ্রামে আসেন আব্দুল হক এবং কয়েকদিন সেখানে অবস্থান করেন। এলাকা থেকে তার চলে যাওয়ার পরপরই মঞ্জু এবং কায়সার শিকদার তাদের কর্মীদের নিয়ে প্রতিরোধ কমিটি ছেড়ে চলে যায় এবং শুরু করে দেয় শ্রেণী শত্রু খতমের নামে সাধারণ মানুষ হত্যা। ঠিক এই সময় ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিবাহিনীর একটি দল কমিউনিস্ট কর্মী সংঘ ও আওয়ামী লীগ যৌথ বাহিনীতে এসে যোগ দিয়ে শক্তি বৃদ্ধি করে। পেরোলি ইউনিয়নে আব্দুল হকের বাহিনী, যা পরিচালিত হচ্ছিল মঞ্জু এবং কায়সার শিকদারের নেতৃত্বে, তাদের নির্বিচার হত্যালীলায় ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ যৌথ বাহিনীর কাছে ছুটে এসে প্রাণ বাঁচানোর আবেদন নিয়ে। যৌথ প্রতিরোধ বাহিনী আব্দুল হকের বাহিনীর ওপর প্রথম আঘাত হানে আগস্ট মাসে, কিন্তু সে আক্রমণ ব্যর্থ হয়। সেপ্টেম্বর মাসে মুক্তিবাহিনীর নতুন আরেকটি দল এসে যোগ দেয় যৌথ প্রতিরোধ বাহিনীতে এবং এর শক্তি আরও বৃদ্ধি পায়। এই যৌথ বাহিনী অক্টোবর মাসে চূড়ান্ত আঘাত হানে আব্দুল হকের বাহিনীর উপর এবং তাদেরকে আত্মসমর্পণ ও এলাকা ছেড়ে যেতে বাধ্য করে। এ সম্পর্কে আমাকে দেয়া এক ব্যক্তিগত সাক্ষাৎকারে কমিউনিস্ট কর্মী সংঘের তৎকালীন সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার সাইফুদ্দাহার বলেন, আমার ওই প্রস্তাব মতে পেরোলির পাশের গ্রাম খরলিয়ায় গঠিত হয় যৌথ প্রতিরোধ কমিটি। আমরা জুলাই মাস পর্যন্ত একসঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে লড়েছি। জুলাই মাসে পেরোলি গ্রামে আব্দুল হকের সফরের পরপরই মঞ্জু, কায়সার শিকদাররা যৌথ প্রতিরোধ কমিটি পরিত্যাগ করে চলে যায়, নেমে পড়ে শ্রেণী শত্রু খতমের নামে সাধারণ মানুষ হত্যায়। তাদের হত্যাকাণ্ড রোধের আবেদন নিয়ে আমাদের কাছে ছুটে আসে স্থানীয় অধিবাসীরা। তাই যৌথ প্রতিরোধ বাহিনীকে নামতে হয় শ্রেণী শত্রু খতমকারীদের বিরুদ্ধে। অক্টোবর মাসে সাধারণ মানুষ এর জীবন রক্ষায় তাদের উৎখাতে সফল অভিযান চালাই আমরা। তারা আত্মসমর্পণ করে এবং তাদেরকে এলাকা ছেড়ে বাধ্য করি। এই ঘটনা উল্লেখিত হচ্ছে এই কারণে যে স্বাধীনতা যুদ্ধ যখন চলছিল সে সময় মুজিব বাহিনী যে হত্যাকাণ্ড পরিচালনা করে তার সঙ্গে আব্দুল হকের বিপ্লবী বাহিনীর হত্যাকাণ্ডের মূলগত কোনো পার্থক্য নেই। তবে এরা হত্যা করেছে নিরস্ত্র সাধারণ মানুষকে, আর শেখ ফজলুল হক মনি গ্রুপের মুজিব বাহিনী হত্যা করেছে রয়ের প্ররোচনায় তাদের রাজনৈতিক প্রতিপক্ষ স্বাধীনতা যোদ্ধাদের। কিন্তু তাদের মাধ্যমে রয়ের পক্ষে পুরো পরিকল্পনা কার্যকর করা সম্ভব হয়ে ওঠে না মুজিব বাহিনীর বেশিরভাগ অংশের সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক চেতনার অনুবর্তী হয়ে পড়ার কারণে, যাদের নেতৃত্বে ছিল সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং হাসানুল হক এনুরা। শেখ মুজিবের রাজনৈতিক অস্থিরতা সিআইএ মুখোমুখি। যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে মুজিব বাহিনী গঠন করা হয় ভারতের মাটিতে, তার বিনাশ ঘটায় তার উদ্দেশ্য সাধনে ভিন্নতর পরিকল্পনা নেয়। স্বাধীন বাংলার মাটিতে অস্থায়ী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের সঙ্গে যে 7 দফা গোপন চুক্তি সম্পাদন করে, তাতে নতুন রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যে আধাসামরিক বিশেষ বাহিনী গঠনের ধারা সন্নিবেশিত হয়, সে বাহিনী হচ্ছে সে পরিকল্পনার বাস্তবায়ন। রক্ষী বাহিনী হচ্ছে সে বাহিনী। রক্ষী বাহিনী গঠনের ভেতর দিয়ে দুটি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য স্থির করে। 1. কমিউনিজম ও সমাজতন্ত্রের বিশ্বাসী যারা ভারতে গিয়ে এবং বাংলাদেশের অভ্যন্তরে থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়েছে তাদেরকে, এবং 2. তার মার্কিনপন্থী প্রতিপক্ষকে, তারা মুক্তিযোদ্ধা হোক বা নাই হোক, তাদেরকেও কায়িকভাবে নিশ্চিহ্ন করা। শেখ মুজিব দেশ স্বাধীন হবার 25 দিন পর 1972 সালের 10 জানুয়ারি পাকিস্তান জেল থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন। ক্ষমতায় বসার পরপরই যে বিষয়টির প্রতি তিনি সমধিক গুরুত্ব আরোপ করেন তা হল প্রতিপক্ষকে নির্মূল করা। আর প্রতিপক্ষ হচ্ছে তারই ভাষ্য অনুযায়ী বামপন্থীরা। এ বিষয়ে ফ্রান্সের দৈনিক লা মদ এ প্রকাশিত তার সাক্ষাৎকার স্মর্তব্য। 1971 সালের 25 মার্চের আগে কোনো এক সময় লা মদকে
দেয়া তার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় 1971 সালের 31 মার্চে। তাতে শেখ মুজিব বলেন, পশ্চিম পাকিস্তান সরকার কি এটা বোঝে না যে আমিই হলাম একমাত্র লোক যে পূর্ব পাকিস্তানকে কমিউনিজম থেকে রক্ষা করতে সক্ষম। যদি তারা লড়াইয়ের সিদ্ধান্ত নেন তবে আমি ক্ষমতাচ্যুত হব এবং আমার নামে নকশালরা নেমে পড়বে। যদি বেশি ছাড় দেই আমি কর্তৃত্ব হারাবো, মুশকিলে আছি আমি। অতএব লক্ষ্য অনুযায়ী শেখ মুজিবের পক্ষে রাজনৈতিক প্রতিপক্ষকে কায়িকভাবে বিনাশ করা সম্ভব সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়ন্ত্রণাধীন একটি বাহিনীকে ব্যবহার করে। উদ্দেশ্য সাধনে সেনাবাহিনীকে হয়তো ব্যবহার করা যেত, কিন্তু সমস্যা ছিল অন্যখানে। প্রথমত, সেনাবাহিনী তখনও রয়েছে অসংগঠিত পর্যায়ে, উপরন্তু সেনাবাহিনীর প্রতিটি সদস্য অংশ নিয়েছে মুক্তিযুদ্ধে। তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে নিয়োগ ভিন্ন ধরনের জটিলতা হয়তো সৃষ্টি করত, এবং সেই জটিলতা অবশ্য রাজনৈতিক। অতএব প্রতিপক্ষকে নির্মূলে এমন একটি বাহিনীর প্রয়োজন পড়ে যা কোনো রাজনৈতিক চেতনায় সিক্ত নয় কিংবা কোনো লক্ষ্যে অনুপ্রাণিত নয়। এ কারণেই মুজিব বাহিনীর নেতৃবৃন্দ দেশ স্বাধীন হবার পর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মাধ্যমে অস্থায়ী সরকার বাতিল করে তারই নেতৃত্বে জাতীয় বিপ্লবী সরকার গঠন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক শক্তিকে ওই সরকারের অন্তর্ভুক্তির যে আহ্বান জানায় শেখ মুজিব তা নাকচ করে দেন। বিপ্লবী সরকারের প্রস্তাব বাতিল হয়ে যাবার পর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আরও 6টি প্রস্তাব রাখে শেখ মুজিবের কাছে। হাসানুল হক ইনুর দেয়া তথ্য অনুযায়ী প্রস্তাবগুলো হলো: 1. মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল দল ও মতের প্রতিটি মুক্তিযোদ্ধাকে সরকারি ঘোষণা বলে অস্ত্রসহ ক্যাম্পে একত্রিত করে তালিকাভুক্ত করতে হবে এবং সরকারিভাবে স্বীকৃতি দানের মাধ্যমে মর্যাদাবান করতে হবে। 2. পাকিস্তান ও ব্রিটিশের ছেড়ে যাওয়া ঔপনিবেশিক প্রশাসনের বদলে নতুন প্রশাসনের অবকাঠামো তৈরির লক্ষ্যে তাদেরকে মেধা অনুযায়ী কাজে লাগাতে হবে। এদের যারা স্বাধীন দেশের প্রতিরক্ষা ও প্রশাসনে আসতে চায় তাদেরকে মেধা অনুযায়ী সুযোগ দিতে হবে। 3. মুক্তিযোদ্ধাদের নিয়ে সেনাবাহিনী গড়ে তুলতে হবে, তবে সে বাহিনী প্রচলিত বাহিনীর মতো হবে না। এ বাহিনী হবে জনগণের বাহিনী। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে তাদেরকে নিয়োগ করতে হবে। 4. অস্থায়ী সরকার ও আওয়ামী লীগের এমএনএ ও এমপিএ যারা ভারতে অবস্থানকালে দুর্নীতি করেছে, স্বাধীনতা যুদ্ধের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, গণবিরোধী ও মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেছে, তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করতে হবে এবং ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে। বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে লড়েছে তাদেরকে আওয়ামী লীগে আসার আহ্বান জানাতে হবে। 5. সরকার প্রধান নয়, দলীয় প্রধান হিসেবে শেখ মুজিব সরকারের বাইরে থেকে সরকারের ভুলভ্রান্তিকেই শুধু দেখিয়ে দেবেন না, সেটা নিরসনে নির্দেশ দান করবেন এবং দলীয় প্রভাব থেকে মুক্ত হয়ে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে জনগণকে উদ্বুদ্ধ করবেন। 6. বাইরে থেকে যে বিপুল সাহায্য আসছে তা প্রধানত দেশ পুনর্গঠনে ও গণশিক্ষার কাজে ব্যবহার করতে হবে। এবারও শেখ মুজিব এই প্রস্তাব নাকচ করে দেন, কেননা প্রস্তাবের মধ্যে তিনি দেখেন জাতীয়তাবাদে উদ্বুদ্ধ এমন এক সাচ্চা দেশপ্রেমিক তরুণ সমাজকে, যারা সমাজতন্ত্রে বিশ্বাসী এবং মুজিব বাহিনীর মধ্যে তারাই সংখ্যাগরিষ্ঠ। সুতরাং সঙ্গত কারণেই প্রস্তাব বাতিল হবার কথা। একই সময় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রতিটি দল দাবি তোলে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছে যেসব দল তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। শেখ মুজিব তাদের দাবিও অগ্রাহ্য করলেন। এই প্রেক্ষিতে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে শেখ মুজিব আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, জেল জুলুম নির্যাতন সয়েছেন, তিনি এই গণতান্ত্রিক দাবি অগ্রাহ্য করলেন কেন? এ কেমন ধারার মানসিকতা? আদতে গণতান্ত্রিক সহনশীলতার কথা তার মুখে উচ্চারিত হলেও এক আশ্চর্য রকমের আধিপত্যকামী মানসিকতা আগাগোড়াই তার ভেতর ক্রিয়াশীল ছিল। এ ধরনের মানসিকতার অধিকারী ব্যক্তিরা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে সহ্য করতে তো পারেনই না, অন্যের অবদানের স্বীকৃতি দিতে কুণ্ঠিত হন। যেমন 1969 সালে আইয়ুব আহত লাহোর গোলটেবিল বৈঠকে শেখ মুজিব যখন আগরতলা ষড়যন্ত্র মামলা অভিযুক্ত হিসেবে প্যারোলে যেতে রাজি হয়ে যান, তখন এক গোয়েন্দা কর্মকর্তা শেখ মুজিবকে অনিবার্য রাজনৈতিক বিপর্যয় থেকে বাঁচিয়ে দেন। অথচ এর পুরো কৃতিত্ব
তিনি দিয়েছেন নিজ পত্নীকে। সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর সঙ্গে এই বিষয়ে আলাপকালে শেখ মুজিব ওই গোয়েন্দা কর্মকর্তার ভূমিকা সম্পর্কে আব্দুল গাফফার চৌধুরীকে কোনো আঁচ না দিলেও স্বীকার করেছেন অন্যখানে জিডব্লিউ চৌধুরীর কাছে। তৎকালীন পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মুজাফফর উদ্দিন ও জিডব্লিউ চৌধুরীর কাছে ওই গোয়েন্দা কর্মকর্তার ভূমিকার সত্যতা প্রতিপাদন করেন। অবশ্য জিডব্লিউ চৌধুরী তার বইতে গোয়েন্দা কর্মকর্তার নাম উল্লেখ করেননি। গোয়েন্দা কর্মকর্তা ছিলেন শেখ মুজিবের সেই ঘনিষ্ঠতম ইনার সার্কেল এবিএস সফদার। স্বাধীনতার পর রাষ্ট্রপতি শেখ মুজিবের সময় রাষ্ট্রপতির পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের প্রধান হন তিনি। শেখ মুজিব করাচিতে অনুষ্ঠিত আইয়ুব আহত গোলটেবিল বৈঠকে যেতে রাজি হলেন কেন? কিভাবেই বা এবিএস সফদার তাকে অনিবার্য রাজনৈতিক বিপর্যয় থেকে বাঁচালেন? ঢাকা ক্যান্টনমেন্টের বন্দিখানায় শেখ মুজিবের সঙ্গে আইয়ুবের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল আর খানের ৩ ঘণ্টাব্যাপী যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয় তার মূল প্রতিপাদ্য ছিল পাকিস্তানের পরবর্তী সরকার হবে পার্লামেন্টারি গণতান্ত্রিক। শেখ মুজিব হবেন তার প্রধানমন্ত্রী আর আইয়ুব খান হবেন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। এবং শেখ মুজিবের দেয়া 2টি শর্ত: তার ঘনিষ্ঠ বন্ধু শিল্পপতি ইউসুফ হারুনকে পশ্চিম পাকিস্তানের গভর্নর আর ডক্টর এম.এন. হুদাকে পূর্ব পাকিস্তানের গভর্নর করা হবে, যা কয়েকদিন পরেই কার্যকর হয়ে যায়। এই বিষয়ে একই কথা বলেছেন জিডব্লিউ চৌধুরী তার দ্য লাস্ট ডেজ অব ইউনাইটেড পাকিস্তান গ্রন্থে। আর ডক্টর এম.এন. হুদা আমাকে দেয়া এক সাক্ষাৎকার বলেন, গোল টেবিল বৈঠকে যোগদান করতে গিয়ে শেখ মুজিব উঠেছিলেন ওয়েস্ট পাকিস্তান হাউজে। আমিও তখন ছিলাম সেখানে। আমার সঙ্গে দেখা হতেই তিনি বলেন, আপনি এখনো এখানে? আপনি শিগগির ঢাকায় যান, মোনায়েম খানের কাছ থেকে গভর্নরের দায়িত্ব নিয়ে নিন। শেখ মুজিবের সঙ্গে আর খানের বৈঠকের পরই নির্ধারিত হয়ে যায় যে শেখ মুজিব প্যারোলে লাহোর যেতে রাজি হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়া মাত্র সারা বাংলা তার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে ওঠে। প্রতিবাদের ঝড় ওঠে সর্বত্র। এই সময় গোয়েন্দা কর্মকর্তা এবিএস সফদার ছুটে যান বেগম মুজিবের কাছে। তাকে বলেন, আইয়ুবের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এই সময় শেখ সাহেব যদি প্যারোলে গোলটেবিল বৈঠকে যান তবে তার রাজনৈতিক কেরিয়ার চিরকালের জন্য মশীলিপ্ত হয়ে যাবে। একমাত্র আপনি পারেন তাকে প্যারোলে যাওয়া থেকে নিরস্ত্র করতে, পারেন তাকে বোঝাতে যে চাপাচাপি করলে আইয়ুব খান তাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হবেন। দাবার খুঁটি এখন আর আইয়ুবের হাতে নেই, তাকে আপনাকে গিয়েই বলতে হবে। বেগম মুজিব রাজি হতেই তিনি গিয়ে দেখা করেন জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মুজাফফর উদ্দিনের সঙ্গে। শেখ মুজিবও বেগম মুজিবের সাক্ষাৎকারের ব্যবস্থা করেন। অকস্মাৎ এক জটিল পারিবারিক সংকট উদ্ভূত হওয়ায় তার সঙ্গে বেগম মুজিবের দেখা করা অপরিহার্য হয়ে পড়েছে এবং বিষয়টি অত্যন্ত জরুরি। এই কারণ দেখিয়ে এবিএস সফদার জেনারেল মুজাফফরকে সাক্ষাতের অনুমতি দিতে রাজি করান এবং বেগম মুজিব সকল সতর্ক দৃষ্টি এড়িয়ে আচমকা কুর্মিটোলা বন্দি শিবিরে গিয়ে হাজির হন। শেখ মুজিব পত্নীকে দেখে অবাক হয়ে যান, কেননা তিনি জানতেন না স্ত্রী আসছেন দেখা করতে। তাকে জানতে দেয়া হয়নি। এবার দেখা যাক ক্যান্টনমেন্টের বন্দি শিবিরে স্ত্রীর সঙ্গে দেখা হওয়া নিয়ে শেখ মুজিব সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীকে কি বলেছিলেন। 1973 সালের সেপ্টেম্বর মাসে আলজেরিয়ায় রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনে যাবার পথে বিমানে বসে শেখ মুজিব আব্দুল গাফফার চৌধুরীকে বলেন, হঠাৎ দেখি তোমার ভাবি কুর্মিটোলা বন্দি শিবিরে এসে হাজির। সেদিন তার সাথে আমার ইন্টারভিউ ছিল না, তাই বিস্মিত হলাম মিলিটারি গার্ড কি তবে তাকে ছেড়ে দিল? তিনি আমার কাছে এগিয়ে এলেন, বললেন, এসব কি শুনছি? তুমি সহবন্দীদের রেখে নাকি একা প্যারোলে মুক্তি হচ্ছ? তুমি আমার স্বামী, তুমি মুক্ত হলে আমার চাইতে খুশি দুনিয়াতে কেউ হবে না। কিন্তু এভাবে যদি মুক্ত হও তাহলে আর কিছু না পারি বাড়ি গিয়ে বটি দিয়ে ছেলে মেয়ে সবগুলোকে কেটে নিজে আত্মহত্যা তো করতে পারি। সেদিনই সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম প্যারোলে মুক্ত হব না। যদি ছাড়া পাই বিনা শর্তে সকলকে নিয়ে ছাড়া পাব। এরপর শেখ মুজিব ঘোষণা দেন যে নিঃশর্ত মুক্তি ছাড়া তিনি গোলটেবিলে বসবেন না। তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া তো হয়ই, আগরতলা ষড়যন্ত্র মামলাও প্রত্যাহত হয়। অথচ আশ্চর্যের বিষয় যে বাক্যটির অনন্য ভূমিকা তাকে অনিবার্য রাজনৈতিক বিপর্যয় থেকে বাঁচায়
আব্দুল গাফার চৌধুরীর কাছে তিনি তার নামটি পর্যন্ত উচ্চারণ করলেন না। অন্যের অবদানকে স্বীকার না করায় শেখ মুজিবের এই মানসিকতার সাক্ষাৎ পাওয়া যায় ৬ দফার প্রণয়ন নিয়েও। ৬ দফার প্রণেতা সম্পর্কিত প্রশ্নটি শেখ মুজিব ১৯৭৩ সাল পর্যন্ত এড়িয়ে গেছেন। ওই বছরই অর্থাৎ দীর্ঘ ৭ বছর পর এ বিষয়ে তিনি সর্বপ্রথম মুখ খোলেন। এর কারণ জানতে চেয়ে প্রশ্ন করা হলে ৬ দফা প্রণেতা রুহুল কুদ্দুস আমাকে বলেন, অন্যের অবদানকে স্বীকৃতি দেবার উদারতার অভাব ছিল শেখ মুজিবের মানসিকতায়। তার অবর্তমানে দেশ স্বাধীন হয়ে গেছে এটা তিনি মেনে নিতে পারছিলেন না। তাই আমাকে তিনি কখনো জিজ্ঞেস করেননি কি কষ্ট আমরা করেছি অথবা যন্ত্রণা আমরা সয়েছি কিংবা যুদ্ধ করেছি কিভাবে। সৈয়দ নজরুল ইসলামও আমাকে বলেছেন তাকেও যুদ্ধ সম্পর্কে শেখ মুজিব কোনো প্রশ্ন করেননি। অন্যের অবদানকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি শেখ মুজিব সর্বদাই সযত্নে এড়িয়ে গেছেন। অথচ আশ্চর্য, পাকিস্তান জেল থেকে দেশে ফিরেই সোজা ক্যান্টনমেন্টে চলে যান পাকিস্তানি যুদ্ধবন্দীদের দুঃখ দুর্দশা দেখতে। অন্যদিকে এই শেখ মুজিবই অতুলনীয় দার্ঢ্যের পরিচয় দেন ৭ দফা গোপন চুক্তিকে অগ্রাহ্য করায় এবং অবলীলায় নিজেকে প্রতিভাত করান বাঙালি জাতীয়তাবাদের শ্রেষ্ঠতম পুরুষ হিসেবে। পাশাপাশি ওই গোপন চুক্তির প্যারামিলিশিয়া বাহিনী গঠনের ধারাটি কার্যকর করে তার আধিপত্যকামী মানসিকতাকেই স্পষ্ট করে তোলে। এই ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা যেমন অন্যের অবদানের স্বীকৃতি দিতে চান না, তেমনি প্রতিপক্ষকেও জিইয়ে রাখতে নারাজ। প্রতিপক্ষকে নির্মূল করাই তার সকল কর্মের লক্ষ্য হয়ে দাঁড়ায়। শেখ মুজিব গোপন ৭ দফা চুক্তির প্যারামিলিশিয়া বাহিনী গঠনের ধারায় প্রতিপক্ষ নির্মূলের সেই সম্ভাবনাকে স্পষ্ট দেখতে পান।